কি সবাই ভালো তো? আমাদের সঙ্গে তিনবার দেখা হয়ে গেছে অলরেডি। আজকে আমরা ফোর্থ ডেতে আবার এসছি একে অপরের সঙ্গে দেখা করতে, তাই না? তো আজকে এসএসসি অনার্স পিজি সিলেবাসে একটা পোয়েম, আজকে আমরা একটা নতুন একটা পোয়েম কভার করতে যাচ্ছি। এর আগে আমি বলে দিয়েছিলাম লাস্ট দিন যে আমাদের যে দেখো আজকে এই যে উইলিয়াম ব্লেক, এই উইলিয়াম ব্লেকের আরেকটা কবিতা, আরেকটা পোয়েম আমরা দ্য টাইগার আমরা কভার করেছিলাম লাস্ট ডেতে। লাস্ট ক্লাস আমরা কভার করেছিলাম। আজকে আমরা কভার করতে যাচ্ছি দ্য ল্যাম্ব। আজকে আমরা কভার করতে যাচ্ছি দ্য ল্যাম্ব। তো দ্য ল্যাম্ব কবিতাটা, ঠিক আছে, তুমি জানো, সবাই জানে, সবাই আমরা জানি মোটামুটি যে উনি মানে উইলিয়াম ব্লেক সংস অফ এক্সপিরিয়েন্স আর সংস অফ ইনোসেন্স এই বইগুলো লিখেছিলেন তিনি। তো টাইগার যখন আমরা পড়লাম তাহলে ওখানে না এক্সপিরিয়েন্সের আমরা একটা টেস্ট পেয়েছিলাম। টাইগার কত র্যাথফুল হয়, টাইগার কত পাওয়ারফুল হয়, আমরা ওটা পেয়েছিলাম। টাইগারের সঙ্গে কিন্তু এটা প্যারালালি পড়তে হবে। টাইগারের সঙ্গে এটা প্যারালালি পড়তে হবে এই জন্য যেখানে ক্রিয়েটার দুটো গুণ বুঝিয়েছে। দুটোই ক্রিয়েটার মানে আলমাইটি গড দুটো ক্রিচারকে ক্রিয়েট করেছে। একটা খুব ফেরোসিয়াস, একটা খুব জেন্টল মানে কিন্তু ভদ্র, মিক, ঠিক আছে, খুব কিউট, ইনোসেন্স। কে সেটা? দ্য ল্যাম্ব। আর টাইগার বুঝতে পারছো, ফেরোসিয়াস, ভয়ঙ্কর, পাওয়ারফুল, হ্যাঁ, ব্রাইট, এরকম একটা ক্রিচার। আর দুজনেই কিন্তু মানে বিশেষ করে ল্যাম্ব টাইগারকে দেখে ভয় পায়, ঠিক আছে, আর টাইগার কিন্তু ল্যাম্ব খেয়ে বেঁচে থাকে। ল্যাম্ব জাতীয় জিনিসগুলো খেয়ে, তৃণভোজী প্রাণীগুলোকে খেয়ে বেঁচে থাকে। তাহলে এখানে দুটো কন্ট্রাস্ট বুঝেছে না? কন্ট্রাস্ট। তো দুটোরই ক্রিয়েটার তো একই, দুটোরই ক্রিয়েটার হচ্ছে আমাদের দ্য গড আলমাইটি। তাহলে আমরা বলতেই পারি যে কি, যে আলমাইটি গডের দুটো রূপ আছে। উনি যদি দুটোকে ক্রিয়েট করে থাকেন তাহলে ওনার মধ্যে দুটো রূপ আছে, একটা সংহারকের রূপ, একটা তোমার রক্ষকের রূপ সংহারকের আর রক্ষকের, একটা সংহার করছে, একটা পালন করছে। ঠিক যেন আমাদের হিন্দু মিথোলজি অনুযায়ী, মানে পৌরাণিক দিক থেকে যদি ধরি আমি, তাহলে ঠিক যেভাবে লর্ড শিবা ইনি হচ্ছে সংহারকের দেবতা, সংহার করেন ইনি। আবার পালনকর্তাকে লর্ড বিষ্ণু, তাই তো? তো ওটা তো আমরা তো জানি কি যে ঈশ্বরেরই এক রূপ। তো আমাদের এখানে খুব ভালো করে ডিভিশন দিয়ে দেখানো হয়েছে, একজন দেবতা সংহারকের, একজন দেবতা আবার বুঝতে পারছো পালন করছে, পালনহার আমরা বলি। তো যাই হোক, এখানে আমরা এই ল্যাম্ব আর দ্য টাইগার ক্লাস আমি আগে করে দিয়েছি, তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা দেখো দ্য টাইগার আর ল্যাম্বটা আজকে করছি। তো দুটো কিন্তু কম্বিনেশন, দুটো কবিতা পরপর পড়তে দেওয়া হয়েছে আমাদের সিলেবাসে। উইলিয়াম ব্লেক চেয়েছেন এটা যে ইনোসেন্স আর এক্সপিরিয়েন্স এর মধ্যে উনি কিছু মানে উনি যাতে বুঝাতে পারেন এটা ইনোসেন্সের ব্যাপারটা কি আর এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কি, ঠিক আছে? তো কবিতাটার সঙ্গে সঙ্গে আমাদের অনেক এক্সপিরিয়েন্স, অনেক টিচিংস উনি দিয়েছেন। তো এবার এখানে কবিতাকে ভালো করে এগোবার আগে কয়েকটা কথা বলার আছে। সাধারণত আমরা কবিতার 4টা পার্টে আমরা কভার করছি, তাই তো? অ্যাবাউট দ্য পোয়েট জেনে নিচ্ছি, অ্যাবাউট দ্য পোয়েম জেনে নিচ্ছি, নেক্সট আমরা করছি কি থরলি পোয়েট্রিটাকে কভার করছি উইথ মিনিং অ্যান্ড অ্যানালাইসিস, বেঙ্গলি মিনিং অ্যান্ড অ্যানালাইসিস দিয়ে আমরা ভালো করে ওটাকে দেখছি, তাই তো? লাইন বাই লাইন দেখছি। আচ্ছা, তারপর আমরা করছি কি যে ওর যে স্ট্রাকচার, মানে ওর যে রাইম স্কিম প্যাটার্নটা, ওটাও আমরা দেখে নিচ্ছি। একই ক্লাসে 4টা ডিভিশনের উপরে ক্লাসটা আমরা শেষ করছি। তো আজকের ক্লাসটা এইভাবেই হবে, কিন্তু একটা পার্ট আমি করবো না। সে পার্টটা কি তোমরা বুঝতে পেরেছো অলরেডি? যেহেতু একই কবির, একই পোয়েটের এর আগের দিনের ক্লাসটা হয়ে গেছে আমাদের, হ্যাঁ, উইলিয়াম ব্লেককে নিয়েই। তো উইলিয়াম ব্লেক অ্যাবাউট দ্য পোয়েট তার বলার দরকার নেই আমাদের এখানে আজকে। অ্যাবাউট দ্য পোয়েট বলে কিছু লাভ নাই, একই পোয়েট যেহেতু আমরা ওটা ডিসকাশন করে নিয়েছি আগে। তো আজকে আমরা অ্যাবাউট দ্য পোয়েট জানবো না, ওটা জানার জন্য তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা আগের ভিডিওটি দেখে নাও, তাতে সুবিধা হবে, টাইমও বাঁচবে আমাদের, আমরা কবিতাটাকে বেশি ফোকাস করতে পারবো। অ্যাবাউট দ্য পোয়েট সম্পর্কে যাচ্ছি না, অ্যাবাউট দ্য পোয়েম সম্পর্কে, এই পোয়েমটা সম্পর্কে একটু জেনে নেবো আমরা। অ্যাবাউট দ্য পোয়েম সম্পর্কে একটু জেনে তারপরে আমরা কবিতাটা আসছি। আচ্ছা, অ্যাবাউট দ্য পোয়েম সম্পর্কে আমি জেনে নিই। একটা না আমি নতুন জিনিসটা আজকে রেখেছি আমাদের সবার জন্য, যাতে বুঝতে সুবিধা হয়। যে দেখো, ল্যাম্ব মানে আমরা জানি ভেড়া বা ভেড়ার বাচ্চা, ভেড়া। কিন্তু আমাদের সত্যিতেই আমি চেয়েছিলাম যে যাতে একটু দেখি, আমরা ভেড়াকে নিয়ে দেখি, ভেড়াটা কত মিক, জেন্টাল, যেভাবে আমাদের কবি দেখিয়েছেন, পোয়েট দেখিয়েছেন, কত জেন্টাল, কত ইনোসেন্ট একটা প্রাণী, ঠিক আছে? তাহলে আমরা দেখি। তো ল্যাম্ব অ্যাকচুয়ালি কিন্তু
যে ভেড়াকে বোঝায় তা বোঝায় না। ছাগলের বাচ্চাকে ল্যাম্প বলে বা ছাগলকে ল্যাম্প বলে, ছাগল প্রজাতি, ছাগল প্রজাতীয় বা ল্যাম্প প্রজাতীয়, ভেড়া প্রজাতীয়, ব্যাপারটা একই, শুধু ওর গায়ে লোম মানে উল হয়, উল উল, আর এর গায়ে উলটা হয় না। যাই হোক, আমি চেষ্টা করেছি একটা ল্যাম্পকে, ল্যাম্প বলবো না, ছাগল, একটা ছাগলকে দেখাবার এখানে, হ্যাঁ, যাতে আমাদের সেন্সটা বেশি ক্লিয়ার। কতটা কিউট সবাই দেখেছি আমরা, তবুও আমরা চেষ্টা করবো আমরা এই ক্লাসটাতে আমরা সত্যিকারের একটা ল্যাম্পকে দেখবো, চেষ্টা করবো একটা গোট কিটকে দেখবো, গোট কিটকে দেখে বোঝার চেষ্টা করবো যে কি যে সত্যি নিশ্চয়ই এই জন্যই কবি হয়তো এই ল্যাম্পটা লিখেছেন, ইনোসেন্সের প্রতীক, জেন্টালনেসের প্রতীক, কিউটনেসের প্রতীক। অনেক মানুষরা আমরা ছাগলের বাচ্চাকে নিয়ে খেলা করি, ভেড়ার বাচ্চাকে নিয়ে খেলা করি, খুব আমাদের খুব মানে শান্তি দেয় মনের মধ্যে, তাই না? টেডি বিয়ারগুলোর মতো আমরা নিয়ে খেলা করি। তো আজকে আমরা ওই জিনিসটা দেখবো, দেখে নিয়েই তাহলে আমরা যাচ্ছি এখন কি অ্যাবাউট দ্য পোয়েম সম্পর্কে একটু জেনে নিই। অ্যাবাউট দ্য পোয়েম সম্পর্কে জেনে নিয়ে আমরা ওই গোট কিটটাকে দেখে নিই, ল্যাম্পটাকে দেখে নিই, দেখে নিয়ে আমরা কবিতাতে চলে আসছি, ঠিক আছে? তো তোমরা আগে ওটা দেখে নাও, অ্যাবাউট দ্য পোয়েমটা দেখে নাও। পোয়েমটা দেখলে খুবই কবিতাটা সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আর অনেক ওখান থেকে অনেকগুলো কথা যেগুলো আমি বোর্ডে লিখবো, হ্যাঁ, যেগুলো কথা আমাদের জানা দরকার এক্সামের জন্য, খুবই খুবই দরকার ওটা, তো ওটা দেখতেই হবে, ঠিক আছে? তারপরে আমরা কবিতাটা থেকে থরলি সাম আপ করে নিয়ে রাইম স্কিম প্যাটার্নটাকে কমপ্লিট করে দিয়ে ব্যাস ক্লাসটা এখানে শেষ করে দেবো, ঠিক আছে? তো তোমরা এটা দেখে নাও আগে, হ্যাঁ। তাহলে আমরা এবার দেখে নিই এখানে অ্যাবাউট দ্য পোয়েট আমরা আজকে জানবো না, ঠিক আছে? অ্যাবাউট দ্য পোয়েট যেহেতু দ্য টাইগার আমি দিয়ে রেখেছি, তাই জন্য সরাসরি চলে গেলাম অ্যাবাউট দ্য পোয়েম। মানে পোয়েমটা সম্পর্কে এই কয়েকটা তথ্য মিনিমাম বলছি আমি, তথ্য তো অনেক নিতে হবে, মিনিমাম এই কয়েকটা তথ্য যদি আমরা না নিই না, কবিতাটা পড়তে ঠিক মজা পাবো না আমরা। তাই মিনিমাম এই কয়েকটা তথ্য আমরা নিয়ে নিই, ঠিক আছে? আমি যখন বুঝাবো বোর্ডের দিকে, তো তোমরা দেখবে ভালো করে, আর না তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো এটাকে, তোমাদের সুবিধার জন্য ভালো হবে, হ্যাঁ। তো দেখে নাও আমরা অ্যাবাউট দ্য পোয়েম সম্পর্কে কি কি পেয়েছি। দ্য পোয়েম, দেখো ভালো করে, দ্য পোয়েম দ্য ল্যাম্প বিলংস টু দ্য সংস অফ এক্সপিরিয়েন্স, এটা সরি সংস অফ ইনোসেন্স, এটা সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া হয়েছে, এটা সংস অফ ইনোসেন্সের মধ্যে আছে বাই উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্সে এই কবিতাটা ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, তাহলে সংস অফ ইনোসেন্সে গেলেই তাহলে আমরা দ্য ল্যাম্প পোয়েমটা পেয়ে যাবো। নেক্সট দেখো এখানে হেয়ার দ্য চাইল্ড, দ্য চাইল্ডের সিটা বড় হাতে আছে, দেখো ক্যাপিটাল লেটারে সি আছে, এই চাইল্ডটা কিন্তু দ্য লর্ড হিমসেলফ, জেসাস ক্রাইস্ট অ্যাজ এ চাইল্ড। এখানে জেসাস ক্রাইস্ট অ্যাজ এ চাইল্ড আমরা পাবো, আমরা এখানে তিনটা ক্যারেক্টারের কথা পাবো, ঠিক আছে? একটা জেসাস ক্রাইস্ট, চাইল্ড রূপের জেসাস ক্রাইস্ট, একটা ল্যাম্প যাকে নিয়ে কবিতা লেখা হচ্ছে ল্যাম্প, আচ্ছা ল্যাম্প মানে ভেড়ার বাচ্চাটা, আর নেক্সট একটা চাইল্ড পাবো আমরা, একটা শিশুকে পাবো, শিশু এটা মানব শিশু। তাহলে এখানে এই যে চাইল্ড ছোট হাতে দেখো আমি ইউজ করেছি, এটা ক্যাপিটাল, এটা স্মল লেটার, তাহলে হিয়ার দ্য চাইল্ড, তার মানে লর্ড হিমসেলফ, ল্যাম্প আর চাইল্ড শিশুটি শেয়ার এ কমন কোয়ালিটিস, শেয়ার, আচ্ছা এ হবে না এখানে, শেয়ার কমন কোয়ালিটিস বা শেয়ার সাম কমন কোয়ালিটিস তোমরা বলতে পারো, শেয়ার কমন কোয়ালিটিস অফ মিকনেস। এই দেখো এই চাইল্ডের মধ্যে যখন একটা ঈশ্বর অবতীর্ণ হয়েছিলেন শিশুরূপে, তার মধ্যেও মিকনেস ছিল, ল্যামের মধ্যেও মিকনেস আছে, চাইল্ডের মধ্যেও একটা মানব শিশুর মধ্যে মিকনেস থাকে। মিকনেস, মাইল্ডনেস মানে মৃদুমন্দ স্বভাব, স্বভাবের দিক থেকে খুব ভালো, খুব মিষ্টি স্বভাবের, কিউট স্বভাবের। মিকনেস, মাইল্ডনেস আর জেন্টালনেস মানে ভদ্র, এই তিনটাই ভদ্রতা, এই তিনটা কোয়ালিটি, মিকনেস আছে, মাইল্ডনেস আছে, জেন্টালনেস আছে, এই তিনটাই কিন্তু কার কার মধ্যে আছে? চাইল্ডের মধ্যে পেয়েছি আমরা, ল্যামের মধ্যে পাবো, আর শিশু মানব শিশুর মধ্যেও আমরা পাবো এখানে এই কবিতাতে, ঠিক আছে? তাহলে এই কমন কোয়ালিটিসগুলো দেখবে যখন আমি কবিতাতে যাবো, লাইন বাই লাইন পড়াবো, তখন দেখতে পাবে যে কি এই পয়েন্টটা কিন্তু ভালো করে ধরে রাখো, তাহলে আমাদের কবিতাটা পড়তে সুবিধা হবে। নেক্সটে অনেকবার যখন প্রত্যেক লাইনে বারবার এই রেফারেন্সটা আসবে তখন সুবিধা হবে। আর ইট ইজ এ রিলিজিয়াস প্যাস্টোরাল পোয়েম, এটাও টোনটা বুঝতে হবে আমরা কোন টোনে কবিতাটা পড়তে চাইছি, পরে তো ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনের সুবিধা হবে। এই কবিতাটা হলো রিলিজিয়াস প্যাস্টোরাল পোয়েম, একটা ধর্মীয় গ্রামীণ কবিতা টাইপের। প্যাস্টোরাল মানে গ্রামীণ সেন্স থাকবে এখানে, ভিলেজ সেন্স থাকবে প্যাস্টোরাল। তো ইট ইজ এ, হ্যাঁ এটা ধরো ইট ইজ এ ধরে নাও এখানে তোমরা, ইট ইজ এ রিলিজিয়াস প্যাস্টোরাল পোয়েম, এটা একটা হচ্ছে রিলিজিয়াস প্যাস্টোরাল পোয়েম, ঠিক আছে? এবার দেখো দ্য চাইল্ড হেয়ার ইজ দ্য এমবডিমেন্ট, ওই যে শিশুটি, এখানে স্পিকারটা আছে শিশু, একটি শিশু আছে স্পিকার, ওই যে স্পিকার যে শিশুরূপী যে স্পিকার। তো হেয়ার দ্য চাইল্ড হেয়ার ইজ দ্য এমবডিমেন্ট অফ খ্রিশ্চান বিলিফ, এই শিশুটি খ্রিশ্চান বিলিফের এমবডিমেন্ট, প্রতিরূপ। খ্রিশ্চান যে বিলিফ আছে, আমরা যে ধর্মীয় বিশ্বাসগুলোকে মেনে চলি, ঠিক আছে? তো প্রত্যেকটা মানুষ আমরা যে যে ধর্মীয় বিশ্বাসকে মেনে চলি, তার তো বিশ্বাস আছে একটা, তার তো একটা টিচিংস আছে, ধর্ম আমাদের শিক্ষা দেয়। তো এই শিশুটা খ্রিশ্চান বিলিফ
এর এম্বডিমেন্ট প্রতিরূপ অ্যান্ড বিলিভার অফ ইটস টিচিংস, আর এর যে শিক্ষা, এই যে খ্রিস্টানিটি যে শিক্ষা দিয়েছে তার এম্বডিমেন্ট। তাহলে এখানে এই কবিতাতে আমরা শেষে পাবো যে মানে উইলিয়াম ব্লেক চেষ্টা করবেন ওই শিশুটির মধ্যে দিয়ে খ্রিস্টান বিলিফকে প্রতিষ্ঠা করার। তাহলে আমরা অ্যাবাউট দ্য পোয়েম, মানে পোয়েমটা কোন দিকে যাচ্ছে, কিভাবে কিভাবে কী ব্যাপার, পোয়েমটা সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। তারপরে এবার আমরা থরলি আসছি টেক্সটটা কমপ্লিট করতে, এবার টেক্সটটা থরলি আমরা পড়বো, লাইন বাই লাইন পুরোটা টেক্সটটা পড়ে মিনিংটা জেনে নেবো। ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ, ওই আচ্ছা, তাহলে আমরা অ্যাবাউট দ্য পোয়েম সম্পর্কে বেশ কিছু কথা পেয়ে গেলাম, বেশ কিছু তথ্য পেয়ে গেলাম। আমরা বুঝতে পারলাম যে কবিতাটা কোন দিকে যাচ্ছে, কবিতাটা কাকে নিয়ে লেখা, কী জন্য লেখা, বা কবিতাতে কী থাকতে পারে, তার সাবজেক্ট সম্পর্কে, তার থিম সম্পর্কে কিছু আমরা তথ্য পেয়ে গেছি, তাই তো? আচ্ছা, এবার একটা নতুন জিনিস আমরা দেখলাম, নতুন বলবো না, তবে দেখলাম যে কি গোট কিড, হ্যাঁ, বা ল্যাম কিড, বা ল্যামের মতোই ল্যামের প্রজাতির একটা জীব, বা জীব তো না, প্রাণী, হ্যাঁ, অ্যানিমালকে দেখলাম। আচ্ছা, দেখতে গিয়ে আমাদের একটা মনে হলো কত কিউট। আমরা সবাই মোটামুটি কম বেশি অ্যানিমাল পছন্দ করি। প্রকৃতিতে যত অ্যানিমাল আছে সবাই দেখতে খুব সুন্দর, তাদের মধ্যে একটা ইনোসেন্স তো আছেই, বিউটি আছে, আর সব অ্যানিমালের মধ্যে, সব ক্রিয়েচারের মধ্যে অসাধারণ একটা সৌন্দর্য আছে। তাহলে এই যে ল্যাম্পকে দেখলাম, আমরা একটু আগে দেখলাম একটা কিউট ল্যাম্পকে দেখলাম, তার মধ্যে যে কিউটনেসটা, আমরা বলতেই পারি যে যদি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তারই সৃষ্টি হয়, তো তার মধ্যেও তাহলে এই কিউটনেসটা আসে। আর আমাদের কবিতাতে দ্য ল্যাম্প যে আমরা পোয়েমটা নিয়েছি, তার মধ্যে কিন্তু এখানে এটাই আছে। ভেবে দেখো, প্রথমে আমি বলে রাখি যে এই পোয়েমটা একটা চাইল্ড স্পিকার অ্যাজ এ চাইল্ড কিন্তু এখানে বলছে। পুরো কবিতাটা, পুরো পোয়েমটা, হ্যাঁ, যেন মনে হচ্ছে কাউকে কোশ্চেন করছে। এর আগে বলেছিলাম আমি কোশ্চেন করছে, কিন্তু এখানে ওখানে কোশ্চেন করে দ্য টাইগারে শুধু কোশ্চেন করেই মানে কবিতাটা সেরে গেছিল। পুরো পোয়েমটা শুধু কোশ্চেন ফর্মই ছিল, এখানে কোশ্চেন ফর্ম আছে প্লাস অ্যান্সারটাও দেওয়া আছে। ওটার কোশ্চেনও করছে, তার অ্যান্সারও দিচ্ছে। আবার আমাদের যে পোয়েট, তিনি অ্যান্সারও দিচ্ছেন, তাই তো? তাহলে দেখো যে কবিতাটার মধ্যে অসাধারণ একটা কিন্তু খুব সিম্পলি অনেক বড় তথ্যকে এখানে ডিসক্লোজ করা হয়েছে। একটু পরে আমরা দেখতে পাবো। দেখো, তাহলে তোমরা নিজের টেক্সটটাকে রেডি করে নাও। আমি আমার একটা টেক্সট থেকে পড়াচ্ছি, তোমরা টেক্সটটাকে সামনে রাখো, তোমাদের সুবিধা হবে। যখন আমি পড়বো তো একটু তোমরা একটু দেখতে পারো নিজেদের বইয়ে, আর তারপরে মিনিংয়ের সময় একটু দেখলে হবে। আমার দিকে আমরা নিজেরাই আলোচনা করে নিচ্ছি যে মিনিংটা কি। দেখো, দ্য ল্যাম্প লিখছেন কে? উইলিয়াম ব্লেক। দ্য ল্যাম্প, উইলিয়াম ব্লেক। আচ্ছা, প্রথমে না পুরো পোয়েমটাই অ্যাপোস্ট্রফি ফিগার অফ স্পিচে লেখা আছে। বলছি অ্যাপোস্ট্রফিটা কি জানো? যখন কোনো থার্ড পার্সনকে, হ্যাঁ, থার্ড পার্সনের উদ্দেশ্যে কিছু বলে, বা সামনের কোনো একটা ব্যক্তির উদ্দেশ্যে কিছু অ্যাড্রেস করে, থার্ড পার্সন হতে পারে, সামনের কোনো ব্যক্তি হতে পারে, অ্যাড্রেস ফর্ম, কিছু অ্যাড্রেস করছে, কাউকে অনবরত অ্যাড্রেস করে যাচ্ছে, কিন্তু তার কাছ থেকে কিছু পাচ্ছে না, শুধু অ্যাড্রেস করছে। এই ধরনের যখন সেন্স প্রকাশ পায় কোনো ফিগার অফ স্পিচের দ্বারা, তাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। পুরো কবিতাটা কিন্তু অ্যাপোস্ট্রফি সেন্সে আছে। আগে এটা বলে দিলাম, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, বলছে লিটল ল্যাম্ব হু মেড দি। তাহলে ভেবে নাও না যে আমরা কবিতাটা না এখান থেকে পড়ছি না, আমরা কবিতাটা ল্যান্ডে গিয়ে পড়ব। একটু আগে আমরা যে দেখলাম ল্যাম্প, ধরে নাও ওটা গোট কিটটাকে ল্যাম্পই ধরো, তো ওই গোট কিটটার পাশে বসে আমরা বাগানে বসেই কবিতাটা পড়বো আর ভাববো। যাদের বাড়িতে গোট কিট আছে বা ল্যাম্প কিট আছে, তারা বুঝতে পারবে আরো ভালোভাবে। ওখান থেকে আমরা দেখছি
লিটল ল্যাম্ব হু মেড দি, বলছে ছোট্ট ছোট্ট ল্যাম্ব, ছোট্ট ল্যাম্ব তার মানে হচ্ছে ভেড়ার বাচ্চা, ছোট্ট ভেড়ার বাচ্চা তোমাকে কে তৈরি করেছে গো? হু মেড দি। আর আমরাও না হয়ে যায়, আমরাও 5 বছর একটা শিশু হয়ে যায়, না হলে কিন্তু হবে না, কবিতার সেন্সে ঢুকতে হবে। আমরা হয়ে গেলাম 5 বছরের শিশু, ঠিক আছে? আমরা এখন এসএসসি ক্যান্ডিডেট না, আমরা এখন 5 বছরের শিশু। আর সামনে দেখছি একটা ছোট্ট ছাগলের বাচ্চা, ছোট্ট গোট কিড বা ছোট্ট একটা ল্যামের বাচ্চা। লিটল ল্যাম্ব হু মেড দি, তোমাকে লিটল ল্যাম্ব কে তৈরি করেছে তোমাকে? বলছে ডাজ দাও নো হু মেড দি, তুমি কি জানো? ডাজ দাও নো, দেখো ডাজ দাও নো, ডাজ বলেছে এখানে, গ্রামাটিক্যালি এরর লাগছে না? ডাজ হি হতো না, ডাজ হি নো, ইউ সেকেন্ড পারসন আছে তাও ডাজ বলেছেন এখানে, ঠিক আছে? তাহলে কেন বলেছেন? তাহলে এমফাসাইজ করেছেন এখানে, তাই না? ডাজ দাও, এটা তো আমরা সাধারণত শুনি না। ডাজ ইউ, দাও মানে ইউ, ডাজ ইউ, এটা হয় নাকি? ডাজ হি হতে পারে, ডাজ সি হতে পারে। তাহলে দেখো এখানে এমফাসাইজ করার জন্য ওখানে কিন্তু গ্রামাটিক্যালি এরর তিনি রেখেছেন। ডাজ দাও নো হু মেড দি, তুমি কি জানো তোমাকে কে তৈরি করেছে? দি মানে তোমাকে, হ্যাঁ। হু মেড ইউ, এখানে ইউ এটা ওল্ড ইংলিশ, দাও দি তোমরা ভালো করে জানো, নতুন করে বলার দরকার নাই। যে গেভ দি লাইফ, তোমাকে জীবন দিয়েছে, তোমাকে প্রাণ দিয়েছে, কে সে দিয়েছে তোমরা কি জানো? তুমি কি জানো? গোটকিট একটা ছোট্ট ছাগলের বাচ্চাকে, ছোট্ট ছাগলের বাচ্চাকে কোলে করে নিয়ে, আহা তুই কত সুন্দর রে, কি কিউট তুই, কে তোকে তৈরি করেছে এত সুন্দর রে, হ্যাঁ কি সুন্দর তোর মানে কোমল কোমল ত্বক, হ্যাঁ গায়ে তোর কত মোলায়েম, হ্যাঁ মানে লোম, কানগুলো কত সুন্দর সুন্দর, কে তোকে তৈরি করেছে? এরকম একটা ব্যাপার, এরকম সেন্স একটা 5 বছরের শিশু ধরো বা 6 বছরের, আমি বছর মানে ওখানে ইয়ার মেনশন করা না, এখানে সেন্সটা বলছি আমি। একটা শিশু তাকে প্রশ্ন করছি, সাধারণত এই প্রশ্নটা কিন্তু অ্যাডাল্টদের আসবে না, অ্যাডাল্টরা জানে, কিন্তু একটা 5 বছরের শিশু ও প্রশ্ন করছে। শিশুরা না অনেক কথা, অনেক সত্য কথা বলে দেয়, আমরা অনেক কিছু চেপে চেপে বলি, অনেক ইমোশন ওরা ন্যাচারালি এক্সপ্রেস করে দেয়, সেটা কিন্তু। আর ইনি কিন্তু রোমান্টিক মুভমেন্ট, রোমান্টিক মানে রোমান্টিক এরা, রোমান্টিক যে তোমার এটা রোমান্টিক মুভমেন্টটা যে শুরু হয়েছিল, ইনার হাত ধরেও একটা শুরু হয়েছিল। তাহলে রোমান্টিক মুভমেন্টের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পেয়ে আমরা ইমাজিনেশন। তাহলে শিশু ইমাজিনেশন সবচেয়ে বেশি করতে পারে। আমরা অনেক সময় আমাদের ইমাজিনেশনকে আমাদের যুক্তি দ্বারা আটকে দিই, কিন্তু শিশুরা তা করে না, ওরা ওদের মধ্যে ইমাজিনেটিভ পাওয়ার সবচেয়ে বেশি, ইমাজিনেটিভ পাওয়ার সবচেয়ে বেশি। তাই জন্য এখানে কিন্তু স্পিকারটা কিন্তু একটা চাইল্ড। বলছে গেভ দি লাইফ অ্যান্ড বিট দি ফিট, আর তোমাকে কে খাওয়ায় গো? বলছে ছাগলের বাচ্চা বা ভেড়ার বাচ্চা তোমাকে কে খাওয়ায় গো? এরকম একটা ব্যাপার। গেভ দি লাইফ অ্যান্ড বিট দি ফিট বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড, গেভ দি ক্লোদিং অফ ডিলাইট, বলছে বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড। বাই দ্য স্ট্রিম, তুমি স্ট্রিমের ধারে ধারে ঘুরে বেড়াও, ছোটো ছোটো নদীর ধারে ঘুরে বেড়াও, ঠিক আছে? তারপরে তুমি ওভার দ্য মিডোজ, অ্যাকচুয়ালি এখানে শস্য ক্ষেত বা চারা ক্ষেত, চারা ভূমি বা ঘাসের ভূমিতে তুমি চড়ে বেড়াও। কে তোমাকে এত সুন্দর বানিয়েছে বলো তো? এত কিউট, তুমি জানো তোমাকে কে বানিয়েছে? কে তোমার সৃষ্টিকর্তা তুমি জানো? অ্যাকচুয়ালি এই যে ছোট ছোট মানে কবি এখানে বলতে চাইছেন বাচ্চাটার মাধ্যমে, যে আমরা কি জানি যে আমাদেরকে তৈরি করেছে? হিউম্যান বিং কি ভাবে কোনো সময় যে আমরা কার দ্বারা নির্মিত, কে আমাদেরকে তৈরি করেছে, কে আমাদের মধ্যেকার সফট কোয়ালিটিগুলো তৈরি করেছে? আমরাও কিন্তু এখানে ধরো টাইগারের যে মধ্যে যে আমরা দেখেছিলাম হার্সনেস, ওটা কিন্তু আমাদের মধ্যেও আছে। আবার এর যে কিউটনেস, এর যে ইনোসেন্স, এটা আমাদের মধ্যেও আছে। তো আমরা কোনো সময় প্রশ্ন করি না যে আমাদের মধ্যেকার যে সদ্গুণগুলো, এগুলোর সৃষ্টিকর্তাকে? যে কোনো পোয়েট্রি কিন্তু যে একটা ল্যাম্পকে নিয়ে লেখা হয়েছে, টাইগারকে নিয়ে লেখা হয়েছে, মানে ওদের উদ্দেশ্যে লেখা হয়েছে, ওরা কিন্তু পড়ালেখা যায় না, ওরা কিন্তু উত্তেজনায় ছাড়াইতে পারে না আমাদের মতো, ওদের কিন্তু সোসাইটি নাই। ওদেরকে বলতে গিয়ে মনে রাখতে হবে পয়েন্ট অফ ফোকাস কিন্তু আমরাই, মানুষরাই, আমাদেরকেই বলছে অ্যাকচুয়ালি, ভিন্নভাবে ঘুরিয়ে। এটাই তো কবিতা, এইভাবেই তো কবিতা বলা হয়। যেন মনে হচ্ছে আমাদেরকে, আমাদের ভিতরকার ইনোসেন্সকে প্রশ্ন করতে বলছেন কবি, কে তোমাকে সৃষ্টি করেছে গো? ঠিক এরকম আন্ডারলাইন মিনিংটা কিন্তু এরকম। দেখো গেভ দি ক্লোদিং অফ ডিলাইট, গেভ দি ক্লোদিং অফ ডিলাইট, গেভ দি ক্লোদিং অফ ডিলাইট, তোমাকে কে দিয়েছে এই যে ক্লোদিং অফ ডিলাইট? এত সুন্দর, হ্যাঁ তোমার পশমের বস্ত্র তোমাকে গায়ে কে দিয়েছে? তোমার এত সুন্দর সুন্দর উলের মতো যে তোমার লোম, এই লোম কে দিয়েছে তোমাকে? তুমি বলতে পারো কে দিয়েছে? ক্লোদিং অফ ডিলাইট, কিসের ডিলাইট? মানে ডিলাইট মানে হচ্ছে এখানে
আনন্দ। তারপরে এটা না মেটাফর, যে যে ধরো যদি বলি আমি ক্লোথ অ্যাজ টু হিউম্যান বিং, তাহলে উল অ্যাজ টু ল্যাম্ব। তো ক্লোথটা আমাদেরকে যেমন ইন্ডিকেট করে যে আমরা মানুষরা হিউম্যান বিংটা ক্লোথ পরি, তো ক্লোথ বলেছে এখানে, কিন্তু ক্লোথ ভালো করে বুঝবে, কিন্তু এখানে পার্থক্য আছে। ক্লোথ ক্লোথ মানে দেখো আমার কিন্তু রিয়েল স্কিন এটা, এই যে আমি হাত দেখাচ্ছি তোমাদেরকে, এটা হাত, এটা আমার কিন্তু রিয়েল স্কিন, এর উপরে হালকা হালকা লোম আছে, কিন্তু এটা কিন্তু আমার রিয়েল স্কিন না, এটা ক্লোথ, এটা ক্লোথ। কিন্তু আমরা দেখেছি কি ল্যাম্পকে যে এক্সট্রা কোনো ক্লোথ পরতে, তো ওটা তো ওর অরিজিনাল ইনবর্ন তাহলে ক্লোথ, ওর যে ফারটা, ওর যে লোমটা, তাই না? আমাদেরকে ঈশ্বর ইনবর্ন ক্লোথ দেয়নি বলে আমরা এক্সট্রা ক্লোথ পরেছি, দেখো এক্সট্রা ক্লোথ, এটা ক্লোথ। কিন্তু আমরা বলতে পারবো যে কি ল্যামের গায়ে কোনো ক্লোথ আছে, তাহলে এটা কিন্তু কি বললাম আমি, মেটাফর, এটা মেটাফর হলো। তা ক্লোথটা আমাদের জন্য, ক্লোথটা আমাদের জন্য, ঠিক আছে, মেটাফর, এটা ক্লোথ আমাদের জন্য, ওদের কিন্তু ক্লোথ নাই, ওদের তো রিয়েল স্কিন আছে। তাহলে এখানে আমরা একটা মেটাফর পেলাম, এটাকে আমরা পার্সোনিফিকেশনও বলতে পারি একদিক থেকে, যে দেখো মানুষের মানে ক্যারেক্টারিস্টিক মনে দেওয়া হয়েছে। আবার হচ্ছে দেখো ক্লোদিং অফ ডিলাইট, আমরা নতুন জামা যখন পরতে পাই, নতুন পোশাক যখন পরতে পাই, তখন আমাদের আনন্দ খুব হয়, তাই না? হয়তো খুবই আনন্দ হয় আমাদের। তো যেন ওই পোশাকটা পরে ওরও খুব আনন্দ হচ্ছে, বলছে কে দিয়েছে তোমাকে এত সুন্দর, গলায় হাত বুলাচ্ছে, ওর পিঠে হাত বুলাচ্ছে, আর বলছে কে দিয়েছে তোমাকে এত সুন্দর পোশাক বলো তো, যে তুমি মনে হচ্ছে এই পোশাকটা পরে খুব আনন্দ পাচ্ছ, ওই ফাড়ে আনন্দ পাচ্ছে, কিন্তু এ না, ওই ল্যাম্পটা আনন্দ পাচ্ছে না, আনন্দ পাচ্ছে কিন্তু ওই বাচ্চা ছেলেটা, বাচ্চা শিশুটি হাত দিচ্ছে, ও দেখছে আমার গায়ে তো না এরকম কি সুন্দর লাগছে হাত দিতে, হাত বোলাতে, নরম নরম ফাড়ে, ওর জায়গায় নরম নরম ফাড় আছে, ওই ফাড়ে হাত দিতে খুব ভালো লাগছে, তো ওই জিনিসটা ওর ভিতরে ট্রান্সফার করা হচ্ছে, তাই জন্য এটা পার্সোনিফিকেশনও বলা যায়, এক ধরনের পার্সোনিফিকেশন। এবার দেখো সফটেড ক্লোদিং, আর বলছে সফটেড ক্লোদিং, আর সফটেড ক্লোদিং, উলি ব্রাইট, আর কি বলছে সফটেড ক্লোদিং উলি, তাহলে এখানে বলছে দেখো সফটেড ক্লোদিং আর উলি ব্যাপারটা আছে এখানে, উলি। তাহলে দেখো এই যে উলি, আমি তো একটু আগেই বললাম যে আমরা শীতের দিনে যখন উলের কাপড় পরি, তখন যখন আমরা গায়ে এভাবে হাত দিয়ে স্পর্শ করি, তখন আমাদের খুব মোলায়েম লাগে, কিন্তু এটা কিন্তু ওদের ন্যাচারালি দিয়েছে। আর আমরা অনেক সময় পশমের যে পোশাকগুলো পরি, সেগুলো আমরা জানি ভেড়ার লোম থেকে তৈরি করা হয়, তাই না? আর সেটা ব্রাইট, কিন্তু তোমরা একটু আগে দেখেছিলে না একটা কোট কিটকে, কতটা উজ্জ্বল আছে, সাদা রঙের, অসাধারণ লাগছে দেখতে, সত্যি। কিন্তু এগুলো তো ন্যাচারালি আমরা রাস্তাঘাটে দেখতেই পাই, কিন্তু যদি আমরা মানে পোয়েটের দৃষ্টিতে দেখি, তাহলে কিন্তু ওর মধ্যেও আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু দেখতে পাবো। কে না দেখেছে? আমি কি দেখলাম আজকে প্রথম তোমাদেরকে, না তোমরা অনেক দেখেছো, কেউ তো আমার থেকে বেশি দেখেছে, কেউ তো পুষে, কেউ অনেক বেশি দেখেছে। তবু আমি দেখালাম এই জন্য যে জাস্ট কবিতাটার সঙ্গে ফিল করলাম, তাই না? কবিতাটার সঙ্গে ফিল করবার চেষ্টা করলাম যে ওর মধ্যেও কিছু বিশেষত্ব আছে, যেগুলো আমরা অর্ডিনারি জিনিস বলে আমরা দেখি না, কবিতা দেখিয়ে দেন যে এর মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি কিছু আছে। কবিতাগুলো কিন্তু মানে কিছু বাড়তি না, সাধারণ জীবন থেকে নেওয়া লেখা, শুধু চেষ্টা করে কি কবিরা এক্সট্রা অর্ডিনারি জিনিসগুলো তোদের দেওয়ার, না তো একটাই যে দেখলে একটু আগে ওটাই তো ছিল, ওই গোট কিটটার উপর ওইরকম একটা ল্যামের বাচ্চা হয়, ওটাকে নিয়ে এত এটা একটা কবিতা লেখা হলো এবং এত ফেমাস হয়ে গেল। সাধারণের মধ্যে রোমান্টিসিজমের এটাই বৈশিষ্ট্য ছিল, সাধারণের মধ্যে অর্ডিনারি জিনিসের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু খোঁজা, এক্সট্রা অর্ডিনারি কিছু দেখানো, এক্সট্রা অর্ডিনারি জিনিস প্রকাশ করা, যে অর্ডিনারিকে মেক অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি, ওদের এটাই কিন্তু মোটো ছিল, মেক অর্ডিনারি টু এক্সট্রা অর্ডিনারি, বা মেক অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি। তো দেখো এবার সফটেড ক্লোদিং উলি ব্রাইট বললাম আমি, গেভ দিস সাচ এ টেন্ডার ভয়েস, কে তোমাকে দিয়েছে এত সুন্দর গলার আওয়াজ, এত টেন্ডার, এত মধুময় গলার আওয়াজ, কে তোমাকে দিয়েছে? দেখবা ভেড়ার বাচ্চা বা এই যে গোট কিটগুলো যখন ডাকে, প্রচণ্ড কিন্তু সফট লাগে ওদের ডাক, সেই তুলনায় বাঘের কথা ভেবে দেখো তো, বলছে লর্ড তুমি কে গো, তুমি টাইগারকেও তৈরি করছো, তুমি ল্যাম্পকেও তৈরি করছো, যদিও এখানে নাই এখন বলা, আমি বলছি তো তোমাদের বুঝতে সাথে সুবিধা হয়। হ্যাঁ, টেন্ডার ভয়েস মেকিং অল দ্য ভেলস রিজয়েস, এই দেখো মেকিং অল দ্য ভেলস রিজয়েস, তোমার ওই যে মৃদুমন্দ ডাকে এই উপত্যকা আনন্দ পাই, তাহলে মেকিং অল দ্য ভেলস রিজয়েস, তাহলে এটাও পার্সোনিফিকেশন বলতে পারি, ভেলস রিজয়েস, কোনো উপত্যকা কি আনন্দ পায় না তো, মানুষের ক্যারেক্টারিস্টিক এতে আরোপ করা হয়েছে উপত্যকার উপরে, তাহলে এটা হলো পার্সোনিফিকেশন।
একটা জড় বস্তুর উপরে মানুষের ফিলিং আরোপ করা হয়েছে। তাহলে বলছি দেখো, মেকিং অল দ্য ভেলস রিজয়েস, প্রত্যেকটা মানে উপত্যকাকে আনন্দে ভরিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এবার আমরা ধরে নাও যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, ঠিক আছে, ওরা না আমাদের মতো তো সমতল ভূমি নাই ওখানে। সাধারণত ওদের ওখানে যে প্যাস্টোরাল জায়গাগুলো, প্যাস্টোরাল এক ধরনের পোয়েম, প্যাস্টোরাল এলাকাগুলোতে মানে গ্রামীণ এলাকাগুলোতে পাহাড়ি ধারে যে ভেল উপত্যকার ধারে ছোটো ছোটো গ্রাম, ওখানেই কিন্তু এই ভেড়াগুলো বা গোট কিটগুলো বেশি থাকে অ্যাকচুয়ালি। তো এখানকার ব্যাকগ্রাউন্ড এখানে তুলে ধরা হয়েছে, ওই জন্য বলছে যে ভেল, মেকিং অল দ্য ভেলস রিজয়েস, লিটল ল্যাম্ব হু মেড দি। এবার লিটল ল্যাম্ব বলো না তোমায় কে তৈরি করেছে, এই লিটল ল্যাম্ব, এই ছোট ভেড়ার বাচ্চা, বলো তোমাকে কে তৈরি করেছে। ডাজ দাও, আবার দেখো আবার এমফাসাইজ করছে, ডাজ দাও নো হু মেড দি। এত কিছু বলে দিয়ে বলছি, তোমাকে আমি এতগুলো গুণের কথা বললাম, এত প্রশংসা করলাম, তুমি বলছো না এখনো পর্যন্ত, তুমি বলো তোমাকে কে তৈরি করেছে। হ্যাঁ, আমরা বলি না রে এত সুন্দর তোর পোশাকটা লাগছে রে, তুই ড্রেসটা কোথায় কিনেছিস বলতো, কোথায় অর্ডার দিয়েছিলি, অনলাইনে অর্ডার দিয়েছিলি, কোন দোকানে কিনেছিস বলতো। মেয়েরা দেখবা যে একে অপরের নেল পলিশ দেখে, কানের দুল দেখে বা আর কিছু দেখে, ড্রেসটা দেখে, যারা গার্লস আছে তারা সবসময় খোঁজ করে কোথা থেকে শপিং করেছিস, আমাকে বলতো কোথায় অ্যাড্রেস, কোথায় এখন অনলাইন শপিং, কোথায় করেছিস অ্যাড্রেসটা, আমিও কিনবো এরকম, বল না কোথায় কিনেছিস। তো তাই তো এখানেও দেখো এরকম, ডাজ দাও নো হু মেড দি, তোমাকে আমি এত প্রশংসা করছি, তুমি এখনো বলছো না যে তোমাকে আমি কে তৈরি করেছি, কে তৈরি করেছে তোমাকে, এত প্রশংসা করছি তাও তুমি বলছো না তোমাকে কে তৈরি করেছে। বলো তুমি তোমাকে কে তৈরি করেছে, তোমাকে আমি কত প্রশংসা করছি, ঠিক আছে। তাহলে হলো দেখো আরো কিছু কথা বলেছেন আমাদের কবি, দেখি কি হচ্ছে। বলছে লিটল ল্যাম্ব, এবার না প্রশ্ন পর্ব শেষ হয়ে গেল। একটা ছোট বাচ্চাকে বলছে, একটা ছোট বাচ্চা ল্যাম্বকে বলছে, ল্যাম্ব কোনো উত্তর দিল না। ছোট বাচ্চাটা ওকে বলে ফেললো, যতটা বলার কথা বললো, কোনো উত্তর পেলো না ল্যাম্বের কাছ থেকে। এবার দেখো লিটল ল্যাম্ব আই টেল দি, বলছে ছোট্ট ভেড়ার বাচ্চা তোমাকে আমি বলছি শোনো, লিটল ল্যাম্ব আই টেল দি, আই উইল টেল দি, লিটল ল্যাম্ব আই উইল টেল দি, লিটল ল্যাম্ব আই উইল টেল দি। বলছে লিটল ল্যাম্ব আমি তোমাকে বলছি শোনো, আমি তোমাকে বলছি তোমাকে কে তৈরি করেছে। হ্যাঁ, হি ইজ কল্ড বাই দাই নেম, যে তোমাকে তৈরি করেছে, যে তোমার স্রষ্টা, জানো, তাকেও তোমার নামে ডাকা হয়, তাকেও ল্যাম্ব বলে ডাকা হয়। বলছে হি ইজ কল্ড বাই দাই নেম, তাকেও ল্যাম্ব বলে ডাকা হয়। হি ইজ কল্ড বাই দাই নেম ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, কারণ তিনিও নিজেকে ল্যাম্ব বলেছিলেন। এবার দেখো এখানে এই জায়গাটা বেশি অ্যানালিটিক্যাল আছে, ঠিক আছে। তো বলছে দেখো হি ইজ কল্ড বাই দাই নেম, তাকেও তোমার নামে ডাকা হয়। ফর হি কলস হিমসেলফ, হি এইচটা বড় করে আছে, তাহলে হিটা কে এখানে, নিশ্চয়ই তো আমরা জানি যে একমাত্র গডের প্রোনাউন থাকলে হিতে আমরা সেন্টেন্সের মাঝখানে ক্যাপিটাল লেটার ইউজ করি, তাই না। তাহলে এখানে হিটা কে, তো এখানে হিটা হলেন জিসাস ক্রাইস্ট। হি রেফার্স টু জিসাস ক্রাইস্ট, তাই জিসাস ক্রাইস্টকে রেফার করছে কিন্তু এখানে। হ্যাঁ, ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, তিনি নিজেকেই ল্যাম্ব বলেছিলেন, জিসাস ক্রাইস্ট তিনি নিজেকেই ল্যাম্ব বলেছিলেন। হ্যাঁ, কেন ল্যাম্ব, তো ল্যাম্ব এই জন্য যে যেভাবে গড ল্যাম্বকে সৃষ্টি করেছেন, তিনি ভাবতেন তিনিও ল্যাম্ব, আর তার গুড শেফার্ড হলো কে, গড হিমসেলফ, তিনি ঈশ্বর পুত্র, আর ল্যাম্বরাও ঈশ্বর পুত্র, তো তিনি নিজেকে অনেক সময় ল্যাম্ব বলেছিলেন রিলেট করার জন্য, ঠিক আছে। তিনি অনেক সময় দেখা যায় তার কোলে অনেক সময় ভেড়ার বাচ্চাকে দেখা যায়, তিনি ভেড়া চড়াতেন, ঠিক যেমন আমাদের কৃষ্ণ গরু চড়াতেন, তার সঙ্গে যে ময়ূর খেলা করতো, সমস্ত দেখো এই যে মিথোলজিক্যাল যে ক্যারেক্টারগুলো, মিথোলজিক্যাল যে গড অ্যান্ড গডেসেসগুলো, তাদের কিন্তু সঙ্গে প্রাণীদের, পাখিদের একটা আলাদা টাচ আছে, বাহন বলি আমরা, বাহন। তার মানে এটাই বোঝাতে চাইছে দেখি যে ওই সৃষ্টি আর এই সৃষ্টির মধ্যে কোনো তফাৎ নেই, সমস্ত প্রাণীর সৃষ্টিকর্তা একই। তাহলে জেসাস খ্রিস্টকে আমরা ল্যাম্ব চড়াতে দেখেছি, জেসাস খ্রিস্ট নিজেকে ল্যাম্ব বলেছেন, এই অর্থে ল্যাম্ব বলেছেন যে কি, যে তিনি গডের সৃষ্ট, আর গড ইজ দ্য গুড শেফার্ড, গড নাকি বলে ভালো রাখাল। তো দেখো মিলছে না শ্রীকৃষ্ণের সঙ্গে, শ্রীকৃষ্ণ রাখাল, কাকে চড়াচ্ছেন, তো গরুকে চড়াচ্ছেন। গরুকে ঈশ্বরেরই সৃষ্টিজীব,
ঠিক আছে, এখানে এখানে হিন্দুইজমের অদ্বৈতবাদ, হ্যাঁ অদ্বৈতবাদ এখানে ফোকাস পেয়েছে জানো। অদ্বৈতবাদে বলা হচ্ছে যে সমস্ত জীব এক, সমস্ত জীবই ঈশ্বর, আবার ঈশ্বরই জীব, অদ্বৈত, দ্বৈত কেউ নেই, বা দুই নেই, সবাই সবাই এক। অদ্বৈতবাদীরাও যেন বলে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, সোহম সোহম, আমি সেই, এই বোধটা কিন্তু এখানে এসেছে। যে গড শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শনে দেখেছিলেন না, আমি সাপ, আমি সিংহ, আমি বাঘ, আমি সব কিছু। তাহলে এই অর্থে কিন্তু দেখো ভালো করে জিসাস খ্রাইস্টের মধ্যে এটা আছে। তাহলে গোটা ওয়ার্ল্ডের সমস্ত মানে রিলিজিয়ান কিন্তু একই কথা বলে। এটাই এর ডেপথ, এই কবিতার ডেপথ এখানেই আছে। এই যে বলছি দেখো, ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, তিনি নিজেকে ল্যাম্ব বলেছেন, তিনি নিজেকেও ল্যাম্ব বলেছেন। তার মানে দেখো একটা মহাপুরুষ যখন তিনি সর্বভূতে নিজেকে পাবেন খুঁজে, সবার মধ্যে নিজেকে খুঁজে পাবেন, তখনই তো তিনি মহাপুরুষ হন। আমরা বলি কি ল্যাম্বকে, গোটকে, একে ওকে আমাদেরকে নিকৃষ্ট জীব বলে ওদেরকে অবহেলা করি, তাই না? কিন্তু জিসাস খ্রাইস্ট এসে শিখাননি। জিসাস খ্রাইস্ট বলেছেন আমিও ল্যাম্ব, আমিও একটা ভেড়া। যেভাবে আমি ঈশ্বরের নজরে একটা ভেড়ার বাচ্চা বা ভেড়া, ঈশ্বরের সৃষ্টি সব সমান। তাহলে বলছি দেখো, ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, হি ইজ মিক, এই যে হি ইজ মিক, সে ছিল মিক। মিক মানে কি? মৃদু, মৃদু স্বভাবের, মৃদু স্বভাবের। হি ইজ মিক, হি ইজ মাইল্ড, এই দেখো মাইল্ড, কোমল স্বভাবের। তাহলে আমরা বলছিলাম না যে ল্যামের মধ্যে তাহলে কি কি বৈশিষ্ট্য আছে, জিসাস খ্রাইস্টের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে দেখো মিলছে। ল্যামের মধ্যে যদি বলি আমি, মিকনেস আছে, মাইল্ডনেস আছে, জেন্টালনেস আছে, ইনোসেন্স আছে। তাহলে জিসাস খ্রাইস্টের মধ্যে নাই। জিসাস খ্রাইস্টের ক্যারেক্টার আমরা ভালো করে জানি, অনেকে জানি, ভালো করে ওর জীবন পড়েছি, তার মধ্যে আমরা এগুলো পেয়েছি তো। তাহলে তিনি হচ্ছেন মিক, তিনি হচ্ছে মাইল্ড। দেখো আমাদের শ্রীকৃষ্ণেরও তার মধ্যে ক্যারেক্টার মিলে আছে। শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র যদি ধরতে পারেন সংহারের জন্য, শ্রীকৃষ্ণ তো আবার ময়ূরকে আদরও করেছেন, গরুর সঙ্গে খেলেছেন, গরুকে আদরও করেছেন, রাখাল বালকদের সঙ্গে খেলেছেন, সুদামার সঙ্গে অনেক লীলা তার। সুদামার পা ধুয়ে দিয়েছেন, রাজা হয়ে, ঈশ্বর হয়ে একটা ভক্তের পা ধুয়ে দিয়েছেন। তো আমি হাইলি রিকমেন্ড করছি তোমাদেরকে এখানে এইটা পড়তে গিয়ে। দ্য ল্যাম্ব খুবই স্পিরিচুয়াল একটা পোয়েম, শুধু এসএসসির জন্য না, অনার্স পিজির জন্য না। আমাদের স্যাররা বলতেন যে লিটারেচার যদি আমাদের স্পিরিচুয়ালিটি না বাড়াতে পারে তাহলে লিটারেচার কোনো কাজেই না। অ্যাপ্লাইড ফিলোসফি হলো লিটারেচার, আমাদের স্পিরিচুয়ালিটিকে বাড়াতেই হবে। লিটারেচার পড়ে যদি আমরা স্পিরিচুয়াল না হতে পারি তাহলে খুব মুশকিল। স্পিরিচুয়াল মানে আমি বলছি না যে কোনো একটা রিলিজিয়ানকে বিশ্বাস করতে বলছি, আমি তার ফিলোসফিকে বুঝতে বলছি। রিলিজিয়ানটা এখানে কোনো ম্যাটার না, এখানে রিলিজিয়াস ফিলোসফিটা ম্যাটার। তাহলে বারবার যখন আমরা রিলেট করতে পারছি, আমি কৃষ্ণা ক্যারেক্টারটাকে আমি রিলেট করতে পারছি এখানে, স্পিরিচুয়ালিটি যাতে আমাদের বিল্ড আপ হয়। স্পিরিচুয়ালিটি হাইলি স্পিরিচুয়াল পোয়েম এটা। আর দেখো এখানে স্পিকার কিন্তু নেওয়া হয়নি কিন্তু কোনো একটা অ্যাডাল্টকে, একটা নেওয়া হয়েছে চাইল্ডকে। এই চাইল্ডের মধ্যে বিলিফটা সবচেয়ে বেশি। আমরা না শুধু যুক্তি, ঈশ্বর তৈরি করেছে এটা, ফালতু কুসংস্কার, এটা ওটা হ্যান ত্যান। আমরা সবসময় কিন্তু মানে নিজেদের বুদ্ধিকে দিয়ে যে কোনো ইজি জিনিসকে অ্যাভয়েড করতে চায়। একটা বাচ্চা কিন্তু তা পারে না, একটা বাচ্চা তার মধ্যে নাই, তার মধ্যে যা বিশ্বাস, প্রগাঢ় বিশ্বাস, যে ও যাকে বিশ্বাস করে 100% বিশ্বাস করে। তো একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুর মধ্যে দিয়ে, কবি শিশুর মধ্যে দিয়ে, একটা চাইল্ডের মধ্যে দিয়ে পাবে, দেখবে এখন আসেনি চাইল্ডে, ওই শিশুর মধ্যে দিয়ে এই গোটা কবিতাটা থ্রো করাচ্ছেন আর কি, গোটা কবিতাটা থ্রো করাচ্ছেন। তো ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, তিনি নিজেকে ল্যাম্ব বলছেন, বলেছেন। তারপরে তিনি কে? জিসাস খ্রাইস্ট, তিনি নিজেকে ল্যাম্ব বলেছেন। তাহলে ল্যাম্ব কেন? আমরা যদি এটা নিই, এটাকে আরো ভালো আমি ব্যাখ্যা করতে চাইছি যে আচ্ছা বলো তো, লর্ড কৃষ্ণা অবতার নিয়েছিলেন না মৎস্য রূপে? তো বলতে পারি আমরা যে মাছকে যে আমরা হাতে নিই, মাছকে আমরা যে খাই, তো ওটাও তাহলে বিষ্ণুরই রূপ, শ্রীকৃষ্ণেরই রূপ। বরাহ অবতার নিয়েছিলেন, বরাহ বা শুকর, তাহলে শুকরটাও আমরা যে ঘৃণা করি, শুকরকে কেন ঘৃণা করি? তাহলে ওটাও তো শ্রীকৃষ্ণের রূপ, অবতার যখন নিয়েছেন। নৃসিংহ অবতার, সিংহের অবতার নিয়েছিলেন। এই যে অবতারগুলো মানে কি? মানে হচ্ছে যে উনি বলতে চেয়েছেন বারে বারে
অবতার বা বাহনের মাধ্যম দিয়ে বলতে চাইছেন যে সর্বভূতে আমি আছি, তুমি যাকে দেখছো আমাকেই দেখছো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখানে এই পয়েন্টটা এসছে দেখো, হি ইজ মিক, হি ইজ মাইল্ড, হি বিকাম, এবার আসল জায়গাতে আসছে দেখো, হি বিকাম আ লিটল চাইল্ড। তিনি যাকে নিয়ে কথা বলছি, জিসাস ক্রাইস্ট, তিনি একটা শিশু হয়ে জন্মেছিলেন। তাহলে ঈশ্বর পুত্র বা ঈশ্বর যখন অবতার নেন তখন তারা মাতৃগর্ভে শিশু হয়ে আসেন। আমরা খুব ভালোভাবে জানি রাম এসেছিলেন শিশু হয়ে, কৃষ্ণ এসেছিলেন শিশু হয়ে, তাই না? হনুমান এসেছিলেন শিশু হয়ে, এই যে অবতার পুরুষরা, জিসাস ক্রাইস্ট এসেছিলেন শিশু হয়ে, এই যে অবতার পুরুষরা দেখো এখানে, বুদ্ধ, লর্ড বুদ্ধা শিশু হয়ে এসেছিলেন পৃথিবীতে, তাই তো? আবার তুমি একে নাও, মানে যে ধর্মেরই তুমি মহাপুরুষ দেখে নাও, সবাই তো মাতৃগর্ভ থেকে এসেছে পৃথিবীতে, সবার তো শৈশবটা থেকেছে, তাই না? তো এখানে দেখো বলছে যে হি ইজ মিক, হি ইজ মাইল্ড, হি বিকেম এ লিটল চাইল্ড, হি বিকেম এ লিটল চাইল্ড। তার মানে ওই চাইল্ড, বুঝবে কিন্তু, চাইল্ড, ল্যাম আর লর্ডের মধ্যে একটা সিকোয়েন্স আছে, একটা মিল আছে। চাইল্ড যেরকম কিউটনেসের প্রতীক, চাইল্ড যেরকম মিক, মাইল্ড আর জেন্টালনেসের প্রতীক, ল্যাম্পটাও তাই, আর ঈশ্বরও তাই। তো ঈশ্বর যদি ল্যাম্প হতে পারেন, ঈশ্বর যখন পৃথিবীতে এসেছেন, যখন চাইল্ড রূপে এসেছেন, তা সবচেয়ে বেশি ওর গুণগুলো কিসে প্রতিভাত হয়েছে? মানুষের মধ্যে কোন স্টেজে বেশি প্রতিভাত হয়েছে? অবশ্যই তার শৈশবে শিশু হয়ে ঈশ্বর শিশুর রূপ নিয়ে এসেছেন, শিশু রূপে তিনি পৃথিবীতে এসেছেন, ওটা তার প্রথম রূপ। তাহলে ওই শিশুর মধ্যে আমরা যে গুণগুলো পাই, সেই গুণগুলো তো আমরা একটা ছাগলের মধ্যে পাই, ভেড়ার মধ্যে পাই, ল্যামের মধ্যেও পাই না? আর ঈশ্বরের মধ্যে আমরা সেই গুণগুলোই দেখি। কে দেখি বলো তো? আমরা ঈশ্বরের কাছে যাই পুজো প্রণাম করতে, আমরা ভাবি কি যে ঈশ্বর এসে আমার গলা কেটে উড়িয়ে দেখ, ত্রিশূল কেটে দেখ, হ্যাঁ, তীর মেরে দেখ, বান মেরে দেখ না। আমরা চাই যে তিনি সবচেয়ে কোমল, সবচেয়ে নরম, সবচেয়ে বড় হৃদয়ের, তাই না? তিনি সবচেয়ে বেশি ইনোসেন্ট একটা জিনিস, মানে ইনোসেন্ট, কি বলবো, তিনি সবচেয়ে বেশি ইনোসেন্ট ব্যক্তি। তার কাছে সব কিছু বলা যায়, তার কাছে সমর্পণ করা যায়, তার কাছে অন্তর থেকে প্রেম চাওয়া যায়। এরকমই তো আমাদের কাছে ঈশ্বর রূপ, আমরা এইভাবে ঈশ্বর রূপকে কল্পনা করে থাকি। তো হি বিকাম লিটল চাইল্ড, এ দেখো বলছে যে হ্যাঁ তিনি এইভাবে শিশু হয়েছে। হি বিকেম মানে কি? বিকেম আমরা বলতে পারি যে আই বিকেম লিটল চাইল্ড, না, আই ওয়াজ এ লিটল চাইল্ড, আমি ছিলাম একটি শিশু। বিকেম কখন হয়? যখন আমার মধ্যে ক্ষমতা আছে যে আমি আবার শিশু হয়ে যেতে পারি। আমার মধ্যে ক্ষমতা আছে, ধরো আমি বলতে পারি যে আই বিকেম অ্যান ওল্ড ম্যান, না আমি একটা বুড়ো ব্যক্তি সেজেছিলাম, হয়ে গেছিলাম, কোনো একটা অ্যাক্টিংয়ের জন্য, ধরো কোনো একটা অ্যাক্টিংয়ের জন্য আমি একটা বুড়ো ব্যক্তি রোল করেছিলাম। আই বিকেম এ সেলার, আমি একটা নাবিকের রোল করেছিলাম। ধরো আই বিকেম এ হান্টার, আমি একটা হান্টারের রোল প্লে করেছিলাম। আই বিকেম এ প্লেয়ার, তো আমি ওটা তো রোল প্লে করা। আমি এখন এটা আছি, আমার চোখের সামনে যাকে দেখছো আমি এরকম আছি, আমি যদি ওটা হতে পারি, মানে আমি আমার রূপটাকে পরিবর্তন করে ওটা হতে পারি। কিন্তু আমি শিশু কী করে হয়ে যাব? তো শিশু সেই হতে পারেন যিনি আছে এই অবস্থাতে, কিন্তু তিনি নতুনভাবে জন্ম নিচ্ছেন, অলমাইটি গড অবতার রূপে আসছেন, তাই জন্য বলছি তিনি আবার শিশু, তিনি মানে সুপ্রিম লর্ড। তাহলে সেই শৈশবটা তা বুঝতে পারছো তাহলে কত ভাইটাল। হি বিকেম আ লিটল চাইল্ড, তিনি হয়েছিলেন একটা ছোট্ট শিশু। হি বিকেম আ লিটল চাইল্ড, আই এ চাইল্ড, দেখো কি বলছে, আই আ চাইল্ড, ওই শিশুটাই আমি। তিনি যে শিশুরূপে পৃথিবীতে আসেন সেই শিশু আমি। তার মানে এই মুহূর্তে সেই শিশুর প্রতিনিধিত্ব করছি আমি, আমি আগে বলছিলাম ল্যামের কবিতা খুবই সহজ, এই কবিতা 5 মিনিটে 10 মিনিটে পড়ে শেষ করে দেওয়া যায়, কিন্তু তার ডেপথে কিন্তু যাওয়া যাবে না। হাইলি স্পিরিচুয়াল পোয়েম, না তো আমাদেরকে পড়তে দেওয়া হতো না এত আপার সেকশনে। কবিতাটা যারা দেখছো তোমরা দেখো, কটা লাইন মাত্র আছে, ঠিক আছে? অনেকে ভাবছে অনেক বেশি কথা হয়তো বলছি, কিন্তু এটাই এর ডিমান্ড, এটাই এর কোয়ালিটি। হি বিকাম এ লিটল চাইল্ড, বললাম আমি এটা। তারপর বলছি আই, তো কি বলেছে এখানে দেখো, আই আ চাইল্ড, আই আ চাইল্ড, আমি শিশু। আই আ চাইল্ড, আই মানে ওই যে এখানে বললাম আমি
যে ওই শিশুটি এতক্ষণ ধরে কথা বলছিল, আই আ চাইল্ড অ্যান্ড দাও এ ল্যাম, আর তুমি হচ্ছে সেই ভেড়ার বাচ্চা, ঠিক আছে, ল্যাম, তুমি হচ্ছে সেই ভেড়ার বাচ্চা। শিপ, অ্যাকচুয়ালি শিপ হচ্ছে ভেড়া, ভেড়ার বাচ্চাকে ল্যাম বলে, তাই জন্য আমি ভেড়ার বাচ্চাটা বলছি। আর তুমি সেই ভেড়ার বাচ্চা, আমি সেই শিশু যে শিশুরূপে পৃথিবীতে ঈশ্বর আসেন, আর তুমি সেই ভেড়ার বাচ্চা যে তোমার মধ্যে গুণগুলো আছে আর ঈশ্বরের মধ্যে সেই গুণগুলো আছে। বুঝতে পারছো তো? We are called by his name. We are called by his name. I a child, thou a lamb. We are called by his name. আমি শিশু, তুমি ভেড়ার বাচ্চা, আর আমাদের নামেই তাকে ডাকা হয়। কাকে? ঈশ্বরকে, জিসাস খ্রাইস্টকে। তিনি শিশুরূপে এসেছিলেন, তো চাইল্ড হয়ে গেল। তিনি নিজেকে ভেড়া বলেছিলেন, তিনি ভেড়া চড়িয়েছিলেন, হ্যাঁ, তো তুমি ল্যাম হয়ে গেলে। তাহলে আমি, তুমি আর সে, আমি, শিশুটি বলছে আমি, তুমি আর সে, এর আমরা একই, বুঝতে পারছো? তাহলে এখানে ল্যামের মাধ্যমে হাইলি স্পিরিচুয়াল থট দিলেন কে? উইলিয়াম ব্লেক। আমরা এই থটটা মানে অদ্বৈত মতবাদে পাই, সেই জন্যই বললাম অদ্বৈত মতবাদের ব্যাপারটা এখানে রেফারেন্স দিলাম, ঠিক আছে। আর এভাবে এতটা সুন্দরভাবে ল্যামকে দিয়ে, ল্যামের মধ্যে দিয়ে ঈশ্বর, শিশু আর ল্যামের মধ্যে যে কমন কোয়ালিটিগুলো তিনি তুলে ধরলেন, সংস অফ ইনোসেন্স, এই জন্যই নামটা তিনি ওখানে রেখেছিলেন, ইনোসেন্স। তাহলে আমরা এখানে কবিতাকে দেখলাম। আচ্ছা, তাহলে এই পার্টটা শেষ করার পর প্রথমে আমরা দেখে নিয়েছি কি কবিতা সম্পর্কে কিছু জেনেছিলাম। এবার আমরা থরলি এটা পুরোটা পড়লাম, হ্যাঁ। এবার দেখো যে শিশুটা, না একটা কথা বলে দিই, শিশুটার মধ্যে খ্রিশ্চান ফেইথ আর অ্যাকসেপ্টেন্স অফ দ্য টিচিং, মানে ইটস টিচিং। শিশুটা কিসের প্রতীক বলে রাখি? শিশুটা চাইল্ড ইজ দ্য এম্বডিমেন্ট অফ খ্রিশ্চান ফেইথের এম্বডিমেন্ট। আর হচ্ছে কি, অ্যান্ড আর তিনি অ্যাকসেপ্ট করে, ওই ছোট ছেলেটা অ্যাকসেপ্ট করেছিল, হি অ্যাকসেপ্টেড ইটস টিচিং ফুললি, উইদাউট এনি ডাউট, কোনো ডাউট না রেখে ফুললি খ্রিশ্চান। তাহলে এখানে আমরা দেখলাম যে চাইল্ডের সিগনিফিকেন্সটা পেয়ে গেলাম, যে শিশুর, দ্য চাইল্ড, এই চাইল্ড ওয়ার্ডটার সিগনিফিকেন্সটা আমরা এখানে পেলাম, ঠিক আছে। তাহলে কবিতাটাতে আর কিছু আমাদের বলার নাই, যা আমরা বললাম এখানে আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা শেষ করলাম, হ্যাঁ। শেষ করার পরে আমাদের যেটা পার্টের কথা বলেছিলাম যে রাইম স্কিমটা দেখবো, রাইম স্কিম, হ্যাঁ, বা স্ট্রাকচারটা। তো রাইম স্কিম স্ট্রাকচারটা বোর্ডে লিখে বোঝাবার কিছুই না, খুবই ইজি আছে। এটা সিম্পল রাইম স্কিমকে তিনি ফলো করেছেন, হ্যাঁ। রাইম কপলেট যেটা রাইম স্কিম, সেটা তিনি ফলো করেছেন, মানে প্রত্যেকটা লাইন ছন্দবদ্ধ, ঠিক আছে। আর এটাকে বলে রেগুলার রাইম স্কিম তিনি ফলো করেছেন, ঠিক আছে। দেখে নাও ভালো করে রাইম স্কিমটা, প্রত্যেকটা মানে লাইনের শেষ ওয়ার্ডটার দিকে আমরা তাকাই, তাহলে বুঝতে পারবো। দেখো প্রথম লাইনের শেষের দিকের শেষ ওয়ার্ডটা আছে দি, তারপরেও দি। তো আমরা যদি আমাকে এ ধরি, প্রথমটা দি থেকে এ ধরলাম, তো দ্বিতীয়টাকে আমরা এ ধরবো তো, কারণ মিলে যাচ্ছে, তাই না? তো দেখো এ হয়ে গেল। তারপরে থার্ড লাইনে আছে শেষে ফিড, ফোর্থ লাইনে আছে মিড, তাহলে ওটাকে বি ধরলাম, তো এটা ফিড মিড, বি হয়ে গেল। তাহলে এ বি, বি, তাহলে কি বললাম? এ আর বি। এখানে তাহলে প্যাটার্নটা আছে, দেখো এ বি, এ বি, এইভাবে কিন্তু বাকিটা নেমে গেছে সবটাই, বি। পুরো কবিতাটা এই রেগুলার একটা ছন্দে লেখা আছে, রেগুলার রাইম স্কিম মানে ফলো করা হচ্ছে। তোমরা সবটাই দেখে নাও। দেখো এ দি, এ ফিট হলো বি। আবার দেখো ডিলাইট ব্রাইট, এটাও এ ধরে নাও। তারপরে ভয়েস রিজয়েস, বি, দি, তারপরে এ হয়ে গেল। আবার দেখো দি, এটাকে বি ধরে নাও। নেম ল্যাম, হ্যাঁ, এটাকে এ ধরো। মাইল্ড চাইল্ড, এটা বি, আর শেষে দেখো ল্যাম নেম এ। তাহলে এইভাবে আমরা এ বি, এইভাবে আমরা পাচ্ছি রাইম স্কিমটা, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারের দিক থেকে দেখতে গেলে আমরা এটাই পাচ্ছি, রাইম স্কিমটা এরকম। এখান থেকে অনেক প্রশ্ন আছে, তাই জন্য এটা আমি দিলাম। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা শেষ হলো। আজকে আর কিছু বলার নেই এতে। নতুন একটা ক্লাস নিয়ে আসবো তাড়াতাড়ি, তোমরা আমাদের সহযোগিতা করো একটু। নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের কিছু ভালো মন্দ থাকতে গেলে সেটা আমাকে কমেন্ট করে একটু জানাও। আর একটা লাইক যদি তোমরা দাও, তাহলে কি হবে, আমরা বুঝতে পারবো যে আমরা কতজন অ্যাক্টিভলি ক্লাসটা দেখছি। এগুলো করতে কোনো সমস্যাই নেই আমাদের। একটু সদিচ্ছা রেখে তোমরা একটু চেষ্টায়, একটা রিকোয়েস্ট, তোমরা একটু লাইকটা দাও। নতুনরা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন ক্লাস আনতে আমার সুবিধা হবে। আর একটু কমেন্টটা একটু জানাও তোমাদের। আমি জানি যারা দেখছো তোমরা কিন্তু হাইলি এডুকেটেড পারসন,
তোমাদের মধ্যে অনেক ডিগ্রি আছে, তোমরা নিশ্চয়ই অনার্স MA পাস করে এটা ক্লাস দেখছো, বিএড পাস করেছো অনেকে বা করছো, তো তাদের কিন্তু প্রত্যেকটা কমেন্ট প্রচণ্ড মানে ইউজফুল হতে পারে। তাই জন্য তোমরা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে কিছু জানাও যে কি জিনিস, ক্লাসটা কতটা সাকসেসফুল হলো, ক্লাসে কিছু অ্যাড করার থাকলে বলো, কিছু চাহিদা থাকলে বলো, কিন্তু বলো এটা। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে আবার, ততক্ষণ তোমরা ভালো থাকো, আসছি, হ্যাঁ। আর আমার সঙ্গে এভাবে থাকো, যেভাবে থাকছো এতদিন ধরে এভাবে থাকো, খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে থাকতে। ঠিক আছে, আমরা এখানে শেষ করছি আজকে, ঠিক আছে।